সবাইকে শুভ নববর্ষ। আজকে আমরা তাহলে কি পড়বো? আগের দিনের পাঠের রেস্ট অফ দ্য পার্ট। যে কোনো একজন শেয়ার করো তো, আগের দিন কি কি পড়া হয়েছিল? রেন্টু নাকি? দাঁড়াও রেন্টু, আগের দিন কি কি পড়া হয়েছিল বলো। তুমি ছিলে না? গুড, ভেরি গুড। আজকে তো দেখছি সেই ইয়ের গল্পটা জানো তোমরা? কার সেই 10টি ছানা, একটা করে ছানা কমে কমে গেল। হ্যাঁ, এই দেখো কে বলছে। যাই হোক, আজকে আমরা পড়বো ভেরি ইম্পর্টেন্ট টপিক, মুভমেন্ট ডিসঅর্ডারস অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য পার্কিনসন ডিজিজ। তো ট্রিটমেন্ট অফ দ্য পার্কিনসন ডিজিজের শোনা যাচ্ছে তো ভালো? তিনটে মেইন পার্ট। একটা যে ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্টস, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্টস, অ্যান্ড অ্যানাদার ইজ দ্য রিসেন্ট ম্যানেজমেন্ট। রিসেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কি হচ্ছে? সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট তোমার আগেও ছিল, সেটা অন্যরকম ছিল। এখন রিসেন্টলি যে সমস্ত সার্জিক্যাল ম্যানেজমেন্ট এসছে সেটা একটা পার্ট। আর হচ্ছে আদার্স। আদার্সের মধ্যে কি? জিন থেরাপি। জিন থেরাপিটা রিসেন্টলি পার্কিনসন ডিজিজের মধ্যে ঢুকেছে। অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি। অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপিটা আগে ছিল, কিন্তু রিসেন্টলি মডিফাইড হয়ে অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপিটাও ঢুকেছে। তো ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা যেটা মেইন ড্রাগ প্রথম যেটা বলি, লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন, যেটা বাজারে দেখবে সিন্ডোপা, তারপরে এলসিডি, এই সমস্ত নামে পাওয়া যায়। তো যাই হোক, এই সিন্ডোপা বা এলসিডির মধ্যে দুটো কম্বাইন করা থাকে। একটা হচ্ছে তোমার লিভোডোপা, একটা হচ্ছে কার্বিডোপা। তো এরা কি, এদেরকে তুমি কি করছো? রেডিমেড যে জিনিসটার ঘাটতি, সেই রেডিমেড জিনিসটা তুমি দিচ্ছ। কারণ পার্কিনসন ডিজিজটা বেসিক্যালি একটা নাইগ্রোস্ট্রায়াটাল যে সিস্টেম, নাইগ্রোস্ট্রায়াটাল সিস্টেম, যেখানে ডোপামিনার্জিক ডেফিসিয়েন্সি হয়। এই ডোপামিনার্জিক ডেফিসিয়েন্সির জন্য কি হলো? ডোপামিনার্জিক সিস্টেম যেহেতু ইনহিবিটরি সিস্টেম একটা, সে কি করছে যে কোলিনার্জিক সিস্টেমের যে হাইপার অ্যাক্টিভিটিটা, সেটাকে প্রিভেন্ট করতে পারছে না। সেই কারণের জন্য কিন্তু ওভার অ্যাক্টিভিটি, এই যে ট্রেমার আমরা যে পাচ্ছি, ধরো বডির যে ব্যালেন্স চলে যাচ্ছে, এগুলো কিন্তু ডিউ টু imbalance between the two system. One is the dopaminergic system, another is the cholinergic system. তাহলে আমরা কি করব? যে তাহলে মেকানিজম অফ ট্রিটমেন্টটাকে আমরা ভাগ করছি কিভাবে? একটা হচ্ছে তাহলে এই লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন দিলাম। হোয়াই কার্বিডোপা? কার্বিডোপাটা হচ্ছে যে যে পেরিফেরালি যে সমস্ত সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে সাইড ইফেক্ট প্রিভেন্ট করা। আর দ্বিতীয় কথা হচ্ছে সিএনএস এর মধ্যে যাতে লিভোডোপা প্রপারলি ভালো করে কাজ করতে পারে, সেটার জন্য। তো এইবারে কি হয়, এটা তুমি দিতে 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 কি হবে, এটার মধ্যে কিন্তু একটা ফ্যাটিগেবিলিটি আসবে। যে সাপোজ ধরো একটা ওষুধকে তুমি সারাদিনে 3 বার করে দিচ্ছিলে পেশেন্টকে সিমটম প্রিভেন্ট করার জন্য। এবার কি লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশনে কোন কোন সিমটমসটা হয়, প্রিভেন্ট হয়? ট্রেমারটা হয় না, কিন্তু ট্রেমারটা অনেক পরে হয়। মেইনলি হয় দুটো পার্ট, ওয়ান ইজ দ্য ব্র্যাডিকাইনেসিয়া, অ্যানাদার ইজ দ্য রিজিডিটি। এই দুটো সিমটমস কিন্তু পেশেন্টের কমায় এই লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশনে। এবং পেশেন্টের আমরা যখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলি, আগের দিন বলেছি যে পেশেন্টকে একটা লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন দিয়ে দেওয়া হয় 1 মাসের জন্য, দিয়ে দেখা হয় যে পেশেন্টের পার্কিনসন ডিজিজ ও নন পার্কিনসন ডিজিজ, এটা ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু একটা ট্রায়াল থেরাপি দেওয়া হয়। যদি 1 মাস দেওয়ার পর দেখা যায় যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে, তখন তোমাকে ধরেই নিতে হবে যে দিস ইজ দ্য ডিজিজ অফ পার্কিনসন ডিজিজ, পার্কিনসনিয়ান সিনড্রোম। তো যাই হোক, তো এখানে তাহলে আমরা কি করছি, যে সাপোজ ধরো একটা ড্রাগকে আমরা 3 বার করে দিচ্ছি। 3 বার দেওয়ার পর 3 বার দেখলে, প্রথম যখন 3 বার দিচ্ছি তখন দেখলে পেশেন্ট খুব সুন্দর আছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পেশেন্ট বলছে হ্যাপি, খুব ভালো আছি ডাক্তারবাবু, আগে যা ছিলাম তার চেয়ে অনেক বেটার আছি। পেশেন্ট কিছুদিন যাওয়ার পরে, সাপোজ ধরো 1 বছর পরে পেশেন্ট বলতে লাগলো যে
ডাক্তারবাবু আগে ওষুধগুলো যেমন কাজ করছিল এই ওষুধগুলো কিন্তু আপনার ভালো কাজ করছে না, ওষুধটা ভালো করে দেন, ওষুধটা ভালো করে দেন। ও তার বোঝে না যে সত্যি সত্যি ওর এই এফিকেসি কমেনি, এফিকেসি একই আছে, কিন্তু ওর ডিমান্ডটা বেড়ে গেছে। বোঝা গেল? এবং দেখবে আমরা যখন এই লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন দিই, তোমরা ফার্মাকোলজিতে পড়িছো, সেটা হচ্ছে যে অফ অন ফেনোমেনন, অফ ফেনোমেনন অন ফেনোমেনন। তার মানে হচ্ছে এই লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশনের কমনেস্ট সাইড এফেক্ট হচ্ছে ডিসকাইনেসিয়া, কোরিফর্ম মুভমেন্ট। এর তো হচ্ছে ট্রেমার, রেস্ট ট্রেমার হচ্ছে ইনিশিয়াল ফেজে, কিন্তু পরের দিকে কি হচ্ছে, আর একটা কোরিফর্ম মুভমেন্ট হচ্ছে। তাহলে একটা পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কাঁপুনিটা বাড়ছে না নাচুনিটা বাড়ছে, একদম গোদা বাংলায় জিজ্ঞেস করতে হবে একদম। যে পেশেন্ট যদি বলে না হাত পা নাড়াটা বেশি বেড়ে গেছে, তাহলে তুমি বলতে হবে যে পেশেন্টের হচ্ছে অফডোজ ডিসকাইনেসিয়া হচ্ছে। এই যে অ্যাবনর্মাল মুভমেন্টটা, যে কোরিফর্ম মুভমেন্টটাকে ওভারঅল কিন্তু আমরা কি বলি, ডিসকাইনেটিক মুভমেন্ট বলি। ডিস্টোনিয়া ব্যাপারটা আলাদা, কিন্তু ডিস্টোনিয়া হচ্ছে অ্যাবনর্মাল পশ্চার, আর ডিসকাইনেসিয়া মানে মুভমেন্ট। ঠিক আছে? তো এই অফডোজ আর অনডোজ ফেনোমেনন মানে হচ্ছে যে পেশেন্টকে দেওয়ার পরে পেশেন্টের যখন পিক ডোজে গেল, তখন কিন্তু পেশেন্ট কিন্তু ধরো একটা প্রচন্ড কাঁপুনি হচ্ছিল, যেই ওষুধটা খেয়ে নিল পেশেন্ট না এবার ঠিক আছে ডাক্তারবাবু। এইবারে 3 ঘন্টা 4 ঘন্টা পরে পেশেন্টের যখন ধরো ড্রাগ লেভেলটা কমতে শুরু করলো, তখন কিন্তু আবার তার এই ড্যান্সিং লাইং মুভমেন্ট শুরু হয়ে গেল। তাহলে অফ ডোজ আর অন ডোজ ফেনোমেনন। তাহলে যখনই ডোজটা অন হবে তখনই কমে যাবে, যখনই অফ হয়ে যাবে তখন কিন্তু ওর এটা বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট হচ্ছে যে তোমাকে ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে? যে এর ডোজটা 3 বার চলছিল, তো এটাকে আমি 4 বার করবো কিনা। ঠিক আছে? তাহলে 3 বার যা চলছিল 4 বার যাই করে দিলে তুমি, সেই দেখলে কি না পেশেন্টের সিমটম কিন্তু অনেক কমে গেল। তার মানে হচ্ছে পেশেন্ট যে ফ্রিকোয়েন্সিতে তার ডিসকেনথিসিয়া স্টার্ট হওয়ার কথা ছিল, আগে তুমি ধরো 8 ঘন্টা ছাড়া ছাড়া দিচ্ছিলে মেডিসিনটা, এখন ধরো 6 ঘন্টা ছাড়া ছাড়া দিয়ে দিলে, তাহলে পেশেন্টটা কমে গেল। তাহলে এটা একটা ট্রিটমেন্ট। আর কি ট্রিটমেন্ট? ধরো একটা আইআর ফর্মুলেশন না দিয়ে তুমি একটা সিআর ফর্মুলেশন দিলে। আইআর মানে ইনস্ট্যান্ট রিলিজ, আর সিআর মানে কন্ট্রোল রিলিজ। যে ড্রাগটা একটু একটু করে 12 ঘন্টা ধরে বেরোলো ধরো, কারণ এই তোমার কাজ করার যে ক্ষমতা, এর তো টি হাফ ভেরি লো, অনলি 2 to 3 আওয়ার্স। তো সুতরাং এই ড্রাগটাকে ইফেক্টিভ রাখতে হলে তোমাকে কিন্তু তাহলে একটা, যদি আমরা আইআর ফর্মুলেশন 3টে দিলাম, একটা রাত্রেবেলায় ধরো সিআর ফর্মুলেশন দিয়ে দিলাম, তাহলে কি হলো না সকালবেলায় পেশেন্ট যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু পেশেন্ট অনেক বেটার থাকবে। কারণ এইটা আমি এত ডিটেলসে কেন বলছি, এইখানটাতেই কিন্তু ম্যাজিক। ট্রিটমেন্টের যে বিউটিটা, ম্যাক্সিমাম লোকজন দেখবে ওষুধের নাম জানে, কিন্তু ট্রিটমেন্টটা কিভাবে করতে হয় সেটা কিন্তু একটা লজিক আছে। তোমাকে ট্রিটমেন্টটা খুব লজিক্যালি করতে হবে, না হলে কিন্তু পেশেন্টের সিমটম ফ্রি হবে না। এইবারে আমরা দেখলাম যে এই ওষুধ দিচ্ছি, ওষুধের ডোজ বাড়াচ্ছি, ডোজের ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, ইভেন আমরা এরকমও করেছি সারাদিনে 6 বার পর্যন্ত দেওয়া যায়। 110 যেটা দিই আমরা, 100+10 একটা স্ট্রেংথে পাওয়া যায়, একটা 100+25 একটা স্ট্রেংথে পাওয়া যায়, আর একটা পাওয়া যায় তোমার 200+50। তো এই 250টা তো আমরা এমনি আইআর ফর্মে দিই না, সিআর ফর্মে দিই। তাহলে একটা লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন কতগুলো ফর্মে হয়, এটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ঠিক আছে তুমি তো বললে যে পার্কিনসন ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে লিভোডোপা কার্বিডোপা, এটা কি কিভাবে দেবে বলো তো এটা? তখন তোমাকে কিন্তু বলতে হবে একটা স্যার আইআর ফর্মে দেবো, এটা সিআর ফর্মে দেবো, আর একটা কি ফর্মে দেওয়া যায়, ইন্টেস্টিনাল জেল। পেশেন্ট যখন অ্যাডভান্স পিডিতে চলে যায় তখন একটা কয় গ্যাস্ট্রোস্টমি টিউব পরানো হয়, গ্যাস্ট্রোস্টমি টিউব পরিয়ে সেখানে লোকালি দিয়ে দেওয়া হয়, জেলের ফর্মে দেওয়া হয়। জেলের ফর্মে কেন দেওয়া হয়? যাতে স্লোলি অ্যাবজর্পশনটা হয়।
এটা হচ্ছে ইন্টেস্টিনাল জেল ফর্ম বলা হয় এটাকে। তাহলে এতগুলো ফর্মে কিন্তু আমরা লিভোডোপা কার্বিডোপাকে দিতে পারি। এইবারে ধরো এই সমস্ত করার পরেও পেশেন্টের কিন্তু ডিসকাইনেসিয়া কোনোভাবে কমছে না, তখন তুমি কোন ড্রাগটা চয়েস করবে? কে বলতে পারবে? লিভোডোপা ইনডিউসড ডিসকাইনেসিয়াতে কোন ড্রাগটা ভেরি গুড? এনিবডি শেয়ার করো, বলো, পিছন থেকে বলো একজন। অ্যামান্টিডিনের নাম শুনেছো? কে কে নাম শুনেছো? হাত তোলো। অ্যামান্টিডিনের কে কে নাম শুনেছো? কি কেউ শোনোনি? অ্যামান্টিডিন কিসে ইউজ করা হয়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ট্রিটমেন্টে অ্যামান্টিডিন ইউজ করা হয় না? এটা আমাকে কেঁদে ফেলতে হবে এবারে। অ্যান্টি ফ্লু ম্যানেজমেন্টে তো অ্যামান্টিডিন ইউজ করা হয়। এই অ্যামান্টিডিন কিন্তু ভেরি গুড ড্রাগ ফর পার্কিনসন ডিজিজ, এটা মনে রাখবে। যখনই তুমি বলবে যে স্যার লিভোডোপা ইনডিউসড ডিসকাইনেসিয়াতে আমি অ্যামান্টিডিন দেবো, তখন স্যার কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে আচ্ছা বলো তো অ্যামান্টিডিন আর কিসে ইউজ করা হয়? অ্যামান্টিডিন ইউজ প্রথম কোথায় শুরু হয়েছিল? প্রথম কিন্তু পার্কিনসন ডিজিজে শুরু হয়নি, প্রথম শুরু হয়েছিল তোমার অ্যান্টি ফ্লু ম্যানেজমেন্টে, ফ্লুয়েঞ্জা। কারণ ইনফ্লুয়েঞ্জার এপিডেমিক এসে, যেমন এই আমাদের করোনা এপিডেমিকের সময় যেমন বিভিন্ন ড্রাগের ইয়ে করা হলো আমাদের, সেরকম ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক যখন হলো তখন কিন্তু বিভিন্ন রকমের ড্রাগের ট্রায়াল দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু অ্যামান্টিডিন ভালো রোল প্লে করেছিল। তাহলে লিভোডোপা ইনডিউসড ডিসকাইনেসিয়াতে আমরা কি দেবো? অ্যামান্টিডিন দেবো। অ্যামান্টিডিন কি করবে? পেশেন্টের সিমটোমেটিক বেনিফিট দেবে। তাহলে এটা একটা ড্রাগ হলো। অ্যামান্টিডিনের কি ধরনের ড্রাগ? এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট না? খুব সম্ভব এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আমি শিওর নই, দেখে নেবে তবু। এবার হচ্ছে নেক্সট ডোপামিন অ্যাগনিস্ট। ডোপামিন অ্যাগনিস্ট কি আছে? দুটো ড্রাগ আছে, একটা আছে প্রেমিপেক্সাল, একটা রোপিনিরল। এগুলো লিখে রাখো, পরে বইয়ে মিলিয়ে নিবে সব। ডোপামিন অ্যাগনিস্ট, এই ডোপামিন অ্যাগনিস্টটা কিভাবে কাজ করে? এ কিন্তু ইনডাইরেক্টলি কাজ করে। এ হচ্ছে ডোপামিন রিসেপ্টরকে স্টিমুলেট করে। এবার ডোপামিন রিসেপ্টরকে যদি স্টিমুলেট করে, সে কি করে? ডোপামিন সিক্রেশন করতে সাহায্য করবে। এই স্টিমুলেট দ্য ডোপামিন রিসেপ্টরস। আর ডোপামিন অ্যাগনিস্ট দুটোর মধ্যে এফিকেসি অলমোস্ট প্রায় সেম, কিন্তু সাইড ইফেক্ট প্রোফাইল প্রচুর। প্রথম কি? প্যারিপ্রেক্সলের প্রথম যেটা হচ্ছে হয় স্লিপ অ্যাটাকস। ডাক্তারবাবু পেশেন্ট কিন্তু বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে, তোমাদের যেমন বসে থাকতে তোমার ঘুম পেয়ে যায় না, সেরকম লাইক দ্যাট স্লিপ অ্যাটাকস হয়ে যায়। এটা কিন্তু প্যারিপ্রেক্সলের সাইড ইফেক্ট। আর প্যারিপ্রেক্সলের সাইড ইফেক্ট কি? পেশেন্টের ধরো কোনো বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি ছিল না, হঠাৎ করে একটা সাইকোসিস হয়ে গেল, পেশেন্টের পাগলের মতো হয়ে গেল, বিহেভিয়ার অ্যাবনর্মালিটি হয়ে গেল। যে কোনোদিন গালি দেয় না, সে গালি দিতে শুরু করলো, বাড়িতে যা জিনিসপত্র পেলো সব ছুঁড়ে ফেলতে শুরু করলো। তাহলে হঠাৎ করে এই যে সাডেন চেঞ্জ ইন দ্য মুড অ্যান্ড বিহেভিয়ারাল যে অ্যাবনর্মালিটিস, এইটা হচ্ছে তোমার প্যারিপ্রেক্সলের সাইড এফেক্ট। লাইক রোপিনিরলও তাই। তাহলে এই দুটো হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। আর কি আছে? মাও বি ইনহিবিটার্স। তাহলে মাও এ নিশ্চয়ই আছে, তাহলে এটা মাও বি ইনহিবিটর, এটা একদম স্পেসিফিক। মাও বি ইনহিবিটর দুটো আছে, একটা হচ্ছে সেলিজিলিন, একটা হচ্ছে রাসাজিলিন। রিসেন্টলি আমরা রাসাজিলিন ইউজ করি, সেলিজিলিনটা আগে ইউজ করা হতো। রাসাজিলিন বাজারে দেখবে রেলজিন বলে পাওয়া যায় বা রেজাল্যাক্ট বলে পাওয়া যায়। এটা কি ফর্মে পাওয়া যায়? দুটো ফর্মে পাওয়া যায়। একটা এক্সেল ফর্মে পাওয়া যায়, এক্সেল মানে হচ্ছে সাস্টেন রিলিজ সিআর ফর্ম, আর একটা হচ্ছে এমনি ইনস্ট্যান্ট রিলিজ ফর্মে পাওয়া যায়, 0.5, 1, 2 এই ডোজে পাওয়া যায়। আর সেলিজিলিন কি ডোজে পাওয়া যায়? 5, 10, 20 এই ডোজে পাওয়া যায়। তাহলে এই দুটো হলো রাসাজিলিন অ্যান্ড সেলিজিলিন। এবারে রাসাজিলিন এবং সেলিজিলিনের একটা অ্যাডভান্টেজ আছে, এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা কিন্তু তোমার বেনিফিশিয়াল ফর পার্কিনসন ডিজিজ। কারণ পার্কিনসন ডিজিজটা কি? একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ। সেখানে যদি অ্যান্টিঅক্সিডেন্টের কোনো ড্রাগ দিয়ে যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্টের রোল পাই, সেটাকে আমরা ইউজ করব। তো সেই জন্যে রিসেন্টলি এই
সেলিজিলিন এবং রাসাজিলিনের ইউজ কিন্তু অনেক বেড়েছে ওর ওই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা কাজে লাগানোর জন্য। আর তোমাদের পোস্ট গ্রাজুয়েশনে এমসিকিউ এর জন্য একটা কোশ্চেন সবসময় পড়ে, অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ উইথ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, লিভোডোপা, কার্বিডোপা, প্রামিপ্যাক্সল, রাসাজিলিন অ্যান্ড আর একটা কোনো নাম দিয়ে দিল, এন্টাকাপন বা টোলক্যাপন। এই যে এন্টাকাপন, টোলক্যাপন, এখন নতুন বেরিয়েছে ওপিক্যাপন, এগুলো হচ্ছে সিওএমটি ইনহিবিটার্স, মানে ডোপামিনটা যাতে ইয়ে না হয়ে যায়, সার্কুলেশনের মধ্যে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি, বুঝতে পারছো? ক্যাটাকেল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটার্স, সিওএমটি। এই সিওএমটি ইনহিবিটার্স এর মধ্যে এদেরও কাজ কিন্তু ডোপামিনটাকে যতটা সম্ভব নাইগ্রোস্ট্রাটাল সিস্টেমের মধ্যে মেনটেন করা। এই সিওএমটি ইনহিবিটার্সও কিন্তু অনেক সময় ইউজ করা হয়। এবারে নেক্সট হচ্ছে যে এতগুলো ড্রাগ আমরা বলে দিলাম, কোন ড্রাগটা আমরা কখন ইউজ করব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন ড্রাগটা কখন ইউজ করবে, তার আগে জানতে হবে আমাদেরকে যে আর্লি পিডি কাকে বলে। পিডি মানে তো ধরো সবসময়তে যে পেশেন্টের 70 বছর পরে হবে তা তো ইয়ে নেই, কথা নেই। কখন আমরা আর্লি পিডি বলবো? পার্কিনসনিয়ান ডিজিজ অকার্স বিফোর 40, that is the young Parkinsonism, এটা বলে ইয়ং পার্কিনসনিজম। সেই ইয়ং পার্কিনসনিজম যেখানে হবে সেখানে কিন্তু আমরা প্রথমেই লিভোডোপা, কার্বিডোপা দেব না, সেখানে আমরা কিন্তু ডোপামিন অ্যাগনিস্ট দিয়ে শুরু করব। কারণ কি? কারণ এর কি হবে, আস্তে আস্তে তো তোমার ডোজ শিডিউল তো চেঞ্জ হয়ে যাবে। তুমি যখনই ধরো লিভোডোপা, কার্বিডোপা স্টার্ট করে দিলে, এটা ধরো 40 বছরের লোককে, লোকটা ধরো 80 বছর পর্যন্ত বাঁচবে, তখন কি আর একটা সময় 20 বছর পর তার কি আর ওই লিভোডোপা, কার্বিডোপা যে ডোজ দিচ্ছ তার ডবল ট্রিপল ডোজেও তো কাজ হবে না। তো সুতরাং ওইটাকে প্রথমেই আমরা ইউজ করব না। যদি আমরা পিডি ডায়াগনোসিস করিও, পেশেন্টের সিমটম যদি কম থাকে এবং উইদাউট লিভোডোপা, কার্বিডোপাতে পেশেন্ট যদি বেনিফিশিয়াল ইফেক্ট পাই, আমরা পেশেন্ট যদি কমফর্টেবলি বেটার থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা ডোপামিন অ্যাগনিস্ট ইজ দ্য বেস্ট অপশন। এটা কোশ্চেন পড়বে ইয়েতে পোস্ট গ্রাজুয়েশনে, যে আর্লি পিডিতে হুইচ ড্রাগ ইউ প্রেফার্ড, 1 2 3 4 দেবে। এটা এমসিকিউ কোশ্চেন পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু ডোপামিন অ্যাগনিস্ট ইজ দ্য চয়েস, আইদার প্রামিপ্যাক্সল দিতে পারে, নাহলে রোপিনিরল দিতে পারে। ঠিক আছে? নেক্সট তাহলে কি, যে একটা যখন পরিণত একটা পিডি পাবো, যে মোর দেন 60 ইয়ার্স, ধরো একটা অ্যাডভান্স স্টেজে তখনও যায়নি, সে একটা ডায়াগনোসড, প্রথম ডায়াগনোস তুমি করলে এবং পেশেন্টের দেখলে অ্যাবাভ 60, পেশেন্টের দেখলে যে ইয়েটা ট্রেমারটা কম আছে কম্পারেটিভলি, অ্যাকাইনেসিয়া বা ডিসকাইনেসিয়া বা রিজিডিটি বা পোস্চুরাল ইনস্টেবিলিটি এগুলো সেভাবে নেই, এই দুটো বেশি আছে, ডিসকাইনেসিয়াটা, রিজিডিটিটা, তখন কিন্তু তোমাকে এই লিভোডোপা, কার্বিডোপা স্টার্ট করতে হবে। নাহলে কিন্তু পেশেন্ট সিমটোমেটিক্যালি বেটার হবে না। কারণ তো পেশেন্ট যখন তোমার কাছে আসবে তখন সেই টিপিক্যাল ফেসিনেটিং গেট নিয়ে আসবে, একটা মাস্ক ফেসিস, এক্সপ্রেশনলেস ফেস, পেশেন্টের একটা ডিপ্রেশন থাকবে, পেশেন্টের একটা স্লিপ ডিজঅর্ডারস থাকবে, অনেক সময় পেশেন্টের ফিডিং ডিফিকাল্টি থাকতে পারে, অনেক সময় পেশেন্টের ইউরিনারি সিমটমস থাকতে পারে, অনেক সময় পেশেন্টের সেক্সুয়াল সিমটমস থাকতে পারে। মোটর এবং নন মোটর সব সিমটমগুলো একসাথে হয়ে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করবে। তুমি ওখান থেকে বেছে ফার্স্ট ডায়াগনোসিস করবে যে ইট ইজ দ্য কেস অফ, নট এ কেস অফ পার্কিনসনিজম, ইট ইজ কেস অফ ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজ। সেই অনুযায়ী তুমি কিন্তু ড্রাগ দেবে। এইবারে ধরো পেশেন্টের ওর সাথে ধরো কগনিশন ডিজঅর্ডারস তুমি পাচ্ছ। পার্কিনসন ডিজিজ যদি অ্যাসোসিয়েটেড উইথ কগনিটিভ ডিজঅর্ডারস পাও, তাহলে তো আগের দিন বলেছিলাম যে পেশেন্টের লুই বডি ডিমেনশিয়া বলা হয়, যেটা যে অনেকগুলো আলো যেন যাচ্ছে, চোখের সামনে চলে গেল, কোনো একটা মানুষ যেন হঠাৎ করে চলে গেল, এই যে একটা অডিটরি হ্যালুসিনেশন পাচ্ছ, পেশেন্টরা নিজেরাই কিন্তু বলবে যে কে যেন একটা চলে গেল, একটা আলো যেন আমার সামনে দিয়ে চলে গেল। তাহলে এই যে অডিটরি হ্যালুসিনেশন, তার সাথে পার্কিনসনিয়ান ফিচার্স, তার সাথে পেশেন্টের কগনিটিভ ডিজঅর্ডারস, এখানে তোমাকে অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ দিতে হবে, তার সাথে তোমাকে কি দিতে হবে, একটা
কগনিটিভ ডিজঅর্ডারসের জন্য ড্রাগ দিতে হবে। এখানে আমরা কিন্তু ডোনিপিজিলের চেয়েও রিভাস্টিগমিন বলে একটা ট্যাবলেট আছে, দেখবে রিভাস্টিগমিন, ফার্মাকোলজি তোমরা পড়েছো, রিভাস্টিগমিন ইজ বেটার অপশন দেন দ্য ডোনিপিজিল। যদিও সাইড ইফেক্ট প্রোফাইল অলমোস্ট প্রায় সেম, এরা কি করে, এরা সাইকোসিস গুলো বাড়িয়ে দেয়, নিউরোসাইকিয়াট্রিক বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি অনেক বেশি বাড়িয়ে দেয়, এবার কি হয় কেসটাকে অনেক ঘেটে দেয়। তো যার ফলে তোমাকে কিন্তু দিতে হবে ড্রাগটা খুব সাবধানে। আর একটা ড্রাগের নাম আমি বললাম না, সেটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। প্রথমেই যখন বলছিলাম যে এই যে ডিসব্যালেন্স, তাহলে কি আমরা ডোপামিনটাকে যেমন বাড়ানোর চেষ্টা করবো, যদি কোলিনার্জিক অ্যাক্টিভিটিকে খানিকটা কমাই তাহলেও পেশেন্টের কিন্তু সিমটোম্যাটিক্যালি অনেকটা বেটার হবে। তাহলে কি দিই আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ? ট্রাইহেক্সিফেনিডিল, বাজারে দেখবে প্যাসিটেন বলে পাওয়া যায় একটা ট্যাবলেট, অ্যান্ড বেঞ্জট্রপিন, এই দুটো ড্রাগ কিন্তু আমরা দিই কমনলি। এবার হচ্ছে পেশেন্টের সার্জিক্যাল ট্রিটমেন্ট, যেটা হচ্ছে রিসেন্ট অ্যাডভান্সেস। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা সব বইয়ে পাবে, বইয়ে কিন্তু আড়াছাড়া করে পেয়ে যাবে মোটামুটি। ফার্মাকোলজির যে ত্রিপাঠীর বই আছে সেখানে পাবে, ইয়েটা যদি একটু পড়তে পারো, হ্যারিসন যদি পড়তে পারো হ্যারিসনে পাবে, যে সমস্ত চোথা বইগুলো আছে সেগুলোতে তো পাবেই, কিন্তু সেগুলোতে কোনো এক্সপ্লানেশন পাবে না, সেখানে শুধু নাম থাকবে। এরপরে যেটা পাবে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কি করি, আগের দিন বলেছিলাম ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেশন। এই ডিবিএসটা কি করা হয়, যে যে জায়গাগুলো আছে সেখানে লিড লাগিয়ে দেওয়া হয়, আর এখানে বলেছিলাম যে ক্লাভিকেলের নিচে একটা প্রোগ্রামেবল মেশিনকে লাগিয়ে রেখে দেওয়া হয়। সেই ডিবিএস কি করে, দুটো জিনিসকে প্রিভেন্ট করতে ডিবিএস আমরা ইউজ করি। নাম্বার ওয়ান ইজ ট্রেমার। ট্রেমারটা ভেরি ট্রাভেলসাম। একটা পেশেন্টকে আমরা অ্যাডভান্স পিডি কখন বলবো? অ্যাডভান্স পিডি বলবো তখনই সে অফিস যেতে পারছে না, সে নিজের কাজ নিজে করতে পারছে না, বাড়িতে সে ঠিকমতো নিজের কাজ করতে পারছে না, সোশ্যাল ইন্টারাকশন করতে পারছে না, আর একটা কি হচ্ছে, একটা কেয়ার গিভারে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। তাহলে এতগুলো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তখন কিন্তু তাকে আমরা অ্যাডভান্স পিডি বলবো। আরো কতগুলো হবে, সোশ্যাল প্রবলেম, লোকের সামনেই ধরো জামা কাপড় খুলে দিচ্ছে, লোকের সামনেই ধরো পায়খানা করে দিচ্ছে, তার মানে কি, তার আস্তে 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 করে যে নর্মাল সোশ্যাল ইনহিবিশন সেগুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে। তাহলে একটা অ্যাডভান্স পিডি বিভিন্ন ড্রাগ তুমি দিচ্ছ, ইনস্পায়ার্ড অফ গিভিং অল ড্রাগস, পেশেন্টের সিমটম পারসিস্ট and symptoms rather refractory. In that situation, you give and plan for DBS. DBS is the surgical procedure, যেখানে তোমার কি করা হয়, একটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস ইন্টারনা, আর হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস আর সাবস্টেন্সিয়া নাইগ্রা, এই তিনটে জায়গাতে লিড বসানো হয়। এইখানে বসিয়ে প্রোগ্রামটা এখান থেকে করা হয়। এইবারে তুমি কি বলবে, তাহলে স্যার ডিবিএস যেই বসিয়ে দিলাম ড্রাগ কি সব বন্ধ হয়ে যাবে? না, ড্রাগ কিন্তু বন্ধ হবে না। ড্রাগের ডোজ শিডিউলগুলো হয়তো কমতে পারে, কিন্তু ড্রাগ বন্ধ করা যাবে না। ড্রাগ সারা লাইফই চলবে, কারণ এটা যেহেতু নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডারস, তোমাকে বিভিন্ন মেকানিজমে ওর কিন্তু কাজ করাতে হবে। এই যে প্রত্যেকটা ড্রাগের নাম বললাম, প্রত্যেকটা ড্রাগ কিন্তু দেখো বিভিন্ন মেকানিজমে কাজ করে। কিন্তু কেউ মাও ইনহিবিটরসের উপর কাজ করছে, কেউ ধরো ডোপামিন রিসেপ্টরসের উপর কাজ করছে, কেউ ধরো ডাইরেক্ট রেডিমেড সাপ্লাই দিচ্ছে, ডোপামিন সাপ্লাই দিচ্ছে, কেউ ধরো কোলিনার্জিক হাইপার অ্যাক্টিভিটিটাকে কমাচ্ছে। তাহলে এই ড্রাগগুলোর ডোজ কম দিতে হবে, প্লাস তার সাথে ডিবিএস দিতে হবে। এবার আগে ওল্ড সার্জারি কি করা হতো, যেটা বলছিলাম, দুটো থ্যালামাসকে কেটে দেওয়া হতো, থ্যালামোটমি করা হতো, আর কি করা হতো, প্যালিডোটমি করা হতো। গ্লোবাস প্যালিডাস আছে না, গ্লোবাস প্যালিডাস দুটোকেও কেটে দেওয়া হতো। ওটাতে কি হতো, ওটাতে ওই যে রিফ্র্যাক্টরি সিমটমসটা খানিকটা কমতো, পেশেন্ট কিছুদিন আরো সার্ভাইভ করতো। কিন্তু অল আর সার্জিক্যাল প্রসিডিওর, সেখানে সব হচ্ছে ক্রেনিওটমি করে করা হয়, কোনোটাই তো মাইক্রো সার্জারি নয়। ন্যাচারালি পেশেন্টের যদি লটস অফ কোমরবিডিটি থাকে, ইট ইজ নট পসিবল টু ওপেন দ্য
ব্রেন। নেক্সট কি যেটা নিয়ে প্রচুর রিসার্চ চলছে সেটা হচ্ছে তোমার এক্সারসাইজ। বিভিন্ন রকমের যে এক্সারসাইজের উপর যে মডিফিকেশন হয়েছে, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হ্যাঁ, ব্যালেন্সিং এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, মেন্টাল হেলথ, লাফিং ক্লাব। জানো তো বিদেশে লাফিং ক্লাব হয়েছে, সেখানে হাসতে হয়, তো মা কালীর মতো মুখ বার করে, জিভ বার করে হা 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 করে হাসতে হয়, এবং সেখানে পয়সা দিতে হয় তোমাকে। পয়সা, হাসার জন্য তোমার পয়সা লাগবে। তো যাই হোক, এই সমস্ত অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো কিন্তু পরীক্ষায় যদি তোমাদের কোশ্চেন পড়ে, লং কোশ্চেন, তখন কিন্তু লিখবে। পরীক্ষায় যখন ভাইবা দেবে তখন কিন্তু এসব কথা ভুলেও বলবে না। যখনই তুমি জিন থেরাপির কথা বলবে তোমাকে একদম ওই দিকে নিয়ে চলে যাবে, কি জিন দিয়ে করা হয়, কোন জিনটা করা হয়, কোন কোন জিন ইয়েতে পার্কিনসন ইয়ে করা হয়, PARK, LARK, এ সমস্ত জিন আছে দেখবে। এগুলো তোমাদের লাগবেও না, জাস্ট জিন কথাটা জানলেই হবে তোমাদের জন্য। নেক্সট যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার পেশেন্টকে কি অ্যাডভাইস দেবে। ড্রাগ তো দিলে, তার সাথে আর কি কি অ্যাডভাইস দেবে। কারণ এদের কি হয়, এদের রেকারেন্ট ফল হয়। পার্কিনসন ডিজিজের তো ফল হয়, আর ফল হওয়া মানে পেশেন্টের যদি 60 বছর হয়, হাত যদি গাঁদে তাহলে কলিস ফ্র্যাকচার, আর পা যদি লাগে তাহলে নেক ফিমার ফ্র্যাকচার, তো জানোই। তাহলে একটা পেশেন্ট তুমি অনেক সময় দেখবে যে ফ্র্যাকচার নিয়ে এলো, পরে রেট্রোস্পেক্টিক্যালি দেখলে তুমি হয়তো যে পেশেন্টের একটা পার্কিনসন ডিজিজের পেশেন্ট ছিল। তো সুতরাং এটাও খুব ইম্পর্টেন্ট যে পেশেন্টকে আর্লি ডায়াগনোসিস করা এবং আর্লি ট্রিটমেন্ট করা। এটা খুব আমাদের ডে টু ডে প্র্যাকটিসে কিন্তু এটা প্রচুর লাগে। কারণ আমরা যারা মানে ইভেন পোস্ট গ্রাজুয়েট লেভেলেও খুব ভালো করে এখনো পার্কিনসন ডিজিজ কিন্তু ডায়াগনোসিস করতে পারি না। কারণ প্রথম দিনই তোমাদেরকে বলেছি ইট ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এখানে কিন্তু কোনো ইনভেস্টিগেশন তোমাকে সাপোর্ট করবে না, যে অন্যান্য বড় বড় সেন্টারের মতো যাও একটা সিটি স্ক্যান করে নিয়ে যাও, কোনো কিছু খুঁজে পাচ্ছি না একটা সিটি স্ক্যান লিখে দিই, কোনো কিছু খুঁজে পাচ্ছি না একটা MRI ব্রেন লিখে দিই, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে তোমাকে ক্লিনিক্যালি আগে সাসপেক্ট করতে হবে, তারপরে তুমি কিন্তু তার ট্রিটমেন্ট প্ল্যান করবে, তার ক্রাইটেরিয়া ঠিক করবে, তার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা ঠিক করবে, তারপর তার অ্যাকর্ডিংলি তার ট্রিটমেন্ট দেবে। ঠিক আছে। আর পেশেন্টের কি হয়, অটোনমিক ডিসফাংশন হয়, যেমন আগের দিন বলেছি অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন হতে পারে, তার অ্যাকর্ডিংলি তোমাকে ম্যানেজমেন্ট দিতে হবে। অনেক সময় এদের কি হয়, তোমার ওভার রিয়েক্টিভ ব্লাডার হয়ে যায়, ওভার রিয়েক্টিভ ব্লাডার হলে তার ম্যানেজমেন্ট দিতে হবে। যদি দেখো যে ওভারফ্লো ইনকন্টিনেন্স হচ্ছে, সেখানে তো আলাদা আলাদা ড্রাগ পাওয়া যায়, ইউরোলজিক্যাল ড্রাগ পাওয়া যায়, সেগুলো দিতে হবে। সেই ড্রাগগুলো আমি বলছি না, কারণ ওগুলো নিশ্চয়ই তোমাদের ইউরো সার্জারি বা ইউরোলজি যখন ক্লাস হবে সেখানে নিশ্চয়ই কিছু কিছু জিনিসের ড্রাগ নিয়ে ডিসকাশন হবে নিশ্চয়ই। কারণ ওখানে আমরা বিভিন্ন সলিফিনাসিল দিই, তারপরে তোমার ওই মিরাগো বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেই মিরাগো ট্যাবলেট দিই। তারপরে যদি পেশেন্টের অ্যাসোসিয়েট BHP থাকে তাহলে আমরা তার ড্রাগ দিই। ঠিক আছে। ইরেকটাইল ডিসফাংশন যদি হয় সেক্ষেত্রে আমরা টাডালাফিল দিই, রিসেন্টলি বেরিয়েছি দেখলো সিন্ডিলাফিলের পরে যেটা বেরিয়েছে আর কি, টাডালাফিল দিই, কিন্তু দে আর নট ইফেক্টিভ। প্র্যাকটিক্যালি এটা মানে প্লেসিবোর মতোই কাজ করে। পেশেন্টের যদি অ্যাংজাইটি আমরা কমাতে পারি, পেশেন্টের যদি ডিপ্রেশন কমাতে পারি, তবেই কিন্তু প্রকৃত লাভ হবে। সেই জন্য দেখবে আগের দিন যখন আমি বলছিলাম যে পেশেন্টের প্রি মোটর সিমটম কি কি হয়, সেখানে কিন্তু ডিপ্রেশন একটা ফ্যাক্টর। একটা ওল্ড এজের পেশেন্ট যদি দেখো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, আগে খুব তাড়াতাড়ি করে কাজ করতে পারতো, এখন যেন আর সেই রকম অ্যাক্টিভিটি করতে পারছে না, তার সাথে ওর আস্তে আস্তে একটা নেগেটিভ মাইন্ড তৈরি হচ্ছে, নেগেটিভিটি বেশি বলছে, তুমি সাসপেক্ট করবে যে ওর ব্রেনে নিশ্চয়ই কোনো একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ স্টার্ট হয়েছে। সেটা হতে পারে কমনেস্ট নিউরোডিজেনারেটিভ ডিজিজের নাম কি? কমনেস্ট নিউরোডিজেনারেটিভ ডিজিজের নাম কি? কে বলতে পারবে? এনিবডি? এই তুমি দাঁড়াও। না না তুমি নয়, তোমার পিছনে, তার পিছনে, শুধু ক্লাস করতে গেলে হবে না, দাঁড়াও। কমনেস্ট নিউরোডিজেনারেটিভ ডিজিজের নাম বলো। কমনেস্ট নিউরোডিজেনারেটিভ ডিজিজের নাম বলো। কে বলতে পারবে? ওটা পার্কিনসন হচ্ছে সেকেন্ড কমনেস্ট, কমনেস্ট বলতে হবে।
সেকেন্ড কমনেস্ট, ইয়েস, ডিমেনশিয়া। অ্যালজাইমার্স কথাটা না বললেও পারতে, ডিমেনশিয়া বলতে। ডিমেনশিয়া ইজ দ্য কমনেস্ট নিউরন, কারণ ডিমেনশিয়ার পেশেন্ট কিন্তু প্রচুর পাওয়া যায় এবং আমাদের দেশে কম্পারেটিভলি কম, বিদেশে প্রচুর। কারণ বিদেশে কি, বিদেশে তো পেশেন্ট অনেকদিন বাঁচে। ন্যাচারালি যত লাইফ স্প্যান বাড়বে তত কিন্তু নিউরোডিজেনারেটিভ ডিজিজ বেশি করে হবে। ঠিক আছে, তাহলে দ্যাটস অল। তোমাদের রেস্ট অফ দ্য পার্ট অনেক বাকি রইল, সেগুলো কিন্তু যখন আমরা ইয়েতে ডিসকাশন করব, ওই তোমাদের একটা কি আছে না, শর্ট গ্রুপ ডিসকাশন না কি একটা আছে, ওগুলোতে কিন্তু ধরে ধরে আমরা ডিসকাশন করব। এবং আজকে তোমাদেরকে প্রশ্ন করার কথা ছিল, যাক আমি আজকে আর কোনো প্রশ্ন করলাম না, যেহেতু এটা বাকি ছিল, কারণ এটা জানাও খুব ইম্পর্ট্যান্ট ছিল। এটা নিজেরা একটু করে পড়বে, প্রত্যেকটা টপিক পড়বে। স্ট্রোক খুব ইম্পর্টেন্ট টপিক, হেডেক খুব ইম্পর্টেন্ট টপিক। আগের দিন এপিলেপসি শর্টে বলে দিয়েছি, সেটাও এপিলেপসি ড্রাগগুলো কিন্তু বলিনি, কারণ এপিলেপটিক ড্রাগগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। বুঝতে পেরেছো তো? সুতরাং এগুলো কিন্তু জানতে হবে প্রত্যেকটাই। এবং কিছু কিছু ড্রাগ আছে এটাতেও কাজ করে, এটাতেও কাজ করে, সেটা ওই যখন আমরা এতে পড়বো, শর্ট গ্রুপ ডিসকাশনে পড়বো তখন। আর এই জিনিসগুলো একটু একটু করে কিন্তু তোমরা ওই 10 ইয়ার্স ধরে ধরে, 10 ইয়ার্সে কি ধরনের কোশ্চেন পড়ে সেইগুলো ধরে ধরে একটু করে পড়তে শুরু করো। কারণ 10 ইয়ার্সের বাইরে জেনারেলি আসে না, 80% 10 ইয়ার্স থেকে আসবে, 20% বাইরের আসবে। ঠিক আছে, দ্যাটস অল, থ্যাংক ইউ।